বাংলা সাহিত্যে এমন কিছু নাম আছে যাদেরকে ঠিক কোনো একটা গণ্ডিতে বাঁধা যায় না। সৈয়দ শামসুল হক বোধহয় তেমনই একজন। একদম। আমরা তো তাকে সব্যসাচী লেখক বলে চিনি, কিন্তু এই উপাধিটা কি শুধু একটা তকমা, নাকি এর পিছনে সত্যি এক অবিশ্বাস্য সাহিত্যিক পরিধির গল্প আছে? আমার মনে হয় দুটোই সত্যি। সব্যসাচী শব্দটার মানে তো আমরা জানি, যিনি দুই হাতেই সমান দক্ষ। সৈয়দ হকের ক্ষেত্রেও তাই। তিনি সাহিত্যের প্রায় সব শাখাতেই, মানে কবিতা, উপন্যাস, নাটক, সব কিছুতেই সফল হয়েছেন। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। কিরকম? তার এই উপাধির পেছনে শুধু তার সাহিত্যিক প্রতিভা নয়, একটা কাকতালীয় সংযোগও ছিল। তার ছোট ভাইয়ের একটা প্রকাশনী সংস্থা ছিল, হুম। নাম ছিল সব্যসাচী প্রকাশনী। ও আচ্ছা। হ্যাঁ, সেখান থেকেও তার কিছু বই বেরিয়েছিল। হুম। ফলে নামটা যেন তার পরিচয়ের সাথে একদম সেটে গিয়েছিল। একদিকে তার লেখনীর ক্ষমতা, অন্যদিকে পারিবারিক প্রকাশনীর নাম। বাহ, এটা তো একটা দারুণ তথ্য। তাহলে চলুন এই সব্যসাচী লেখকের একটি রূপের সাথে পরিচিত হওয়া যাক। আমার মনে হয় শুরুটা মঞ্চ দিয়েই হওয়া উচিত। অবশ্যই। কারণ নাট্যকার হিসেবে, বিশেষ করে কাব্যনাট্যের স্রষ্টা হিসেবে, তিনি তো প্রায় কিংবদন্তি। পায়ের আওয়াজ পাওয়া যায়ের কথা তো না বললেই নয়। একদম। ১৯৭৬ সালের রচনা, কিন্তু আজও কি ভীষণ প্রাসঙ্গিক। ঠিক তাই। নাটকটির প্রেক্ষাপটটা ভাবুন একবার। মুক্তিযুদ্ধ প্রায় শেষ, গ্রামে মুক্তিযোদ্ধারা ঢুকবে ঢুকবে করছে। আর সেই খবরে গ্রামের প্রভাবশালী মাতব্বর, যে কিনা পাকিস্তানিদের দালালি করেছে, তার ভেতরের আতঙ্কটা কেমন হতে পারে। ঠিক। সৈয়দ হক শুধু একটা গল্প বলেননি, তিনি একটা গোটা সময়ের মনস্তত্ত্বকে মঞ্চে তুলে এনেছেন। ভয়, বিশ্বাসঘাতকতা আর আসন্ন পরিণতির চাপ সবকিছুই যেন জীবন্ত। আর সেই মাতব্বরের চরিত্রটা তো একেবারে সাদা কালো নয়, তাই না? তার মধ্যে যে জটিলতা, সেটাই তো নাটকটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এখানেই সৈয়দ হকের মুন্সিয়ানা। মাতব্বর চরিত্রটি এক কথায় ভয়ঙ্কর। সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গ্রামের মেয়েদের তুলে দিয়েছে পাকিস্তানি মিলিটারির হাতে। হুম। কিন্তু যখন তার নিজের মেয়েও সেই পাশবিকতার শিকার হয় এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে, তখন তার পাপের বিশালতা তাকে একেবারে গুড়িয়ে দেয়। হ্যাঁ, ওই ক্লাইম্যাক্সটা। নাটকের শেষে যখন মুক্তিযোদ্ধারা এসে তাকে মৃত্যুদণ্ড দেয়, দর্শক হিসাবে আমাদের মনে কোনো দ্বিধা থাকে না, কিন্তু আমরা একই সাথে একজন ক্ষমতাবান মানুষের অসহায় পতনও দেখি। এই যে নৈতিক দ্বন্দ্ব আর করুণ পরিণতি। ঠিক, এটাই পায়ের আওয়াজ পাওয়া যায়কে একটা সার্থক ট্র্যাজেডি করে তুলেছে এবং মঞ্চে তুমুল জনপ্রিয়তা দিয়েছে। এই ঐতিহাসিক চেতনার সূত্র ধরেই তার আরেকটি কালজয়ী সৃষ্টির কথা মনে পড়ছে, নুরুল দিনের সারা জীবন। ১৯৮২ সালের কাব্যনাট্য। হ্যাঁ, এটা আমাদের নিয়ে যায় আরও পেছনে, ১৭৮৩ সালের কৃষক বিদ্রোহে। আর সেই বিখ্যাত স্লোগান জাগো বাহে, কণ্ঠে সবাই। এই একটা লাইনই তো বাঙালি যে কোনো প্রতিবাদের স্লোগান হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু নুরুল দিন চরিত্রটি কেন এত শক্তিশালী? কারণ সৈয়দ হক তাকে শুধু ইতিহাসের পাতা থেকে তুলে আনেননি, তাকে একটা প্রতীপে পরিণত করেছেন। মানে, নুরুদ্দিন এখানে শুধু একজন ব্যক্তি নন। না, তিনি এখানে শুধু রংপুর বা দিনাজপুরের কৃষক নেতা নন। তিনি সামন্তবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণমানুষের চিরকালীন প্রতিবাদের মুখ। সে কারণে শত শত বছর পরেও নুরুল দিনের ডাক আমাদের গায়ে কাঁটা দেয়। আর এখানেই তো তার সেই বিখ্যাত কবিতা নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এর প্রসঙ্গ আসে। অনেকেই হয়তো জানেন না যে কবিতাটা আসলেই এই নাটকেরই অংশ। এটা একটা দারুণ ব্যাপার। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা কিন্তু শুধু নাটকের প্রস্তাবনা নয়। এটা যেন পুরো নাটকের আত্মার প্রতিচ্ছবি। একদম। সৈয়দ হক এখানে দেখিয়েছেন যে একটা জাতির সংগ্রাম আর তার ভেতরের কাব্যিক আকুতিকে আলাদা করা যায় না। কবিতা মঞ্চে উঠে আসছে, আবার মঞ্চের নাটক হয়ে উঠছে জীবন্ত কবিতা। সাহিত্যের দুটো মাধ্যমকে কি অবিশ্বাস্যভাবে মিলিয়ে দিয়েছেন। তিনি যেন বলতে চাইছেন, ইতিহাস শুধু ঘটনা প্রবাহ নয়, ইতিহাস হলো মানুষের ভেতরের কবিতা। এই ভাবনাটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। মঞ্চে ইতিহাস আর গণমানুষের এই যে পোটেন্ট উপস্থাপন, সেখান থেকে যখন তিনি উপন্যাসের জগতে এলেন, সেখানেও কি মুক্তিযুদ্ধ বা জাতীয়তাবাদের ছাপটাই প্রধান ছিল? অবশ্যই। তার দুটি খুব গুরুত্বপূর্ণ উপন্যাস, নিষিদ্ধ লোবান এবং নীল দংশন। দুটোই ১৯৮১ সালে প্রকাশিত, তাই তো? হ্যাঁ, এবং দুটোই মুক্তিযুদ্ধ ভিত্তিক।
নিষিদ্ধ লোবান তো পরে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় গেরিলা নামে চলচ্চিত্রে রূপ পেয়েছিল এবং বিশাল সাফল্য লাভ করে। হুম। এই উপন্যাসগুলোতে তিনি যুদ্ধের ভয়াবহতা, প্রতিরোধ এবং সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্পগুলো বলেছেন। কিন্তু ঔপন্যাসিক সৈয়দ হকের আসল পরিচয়টা সম্ভবত পাওয়া যায় তার সবচেয়ে বিতর্কিত কাজে। বুঝতে পেরেছি। আপনি খেলারাম খেলে যার কথা বলছেন, এই উপন্যাসটা নিয়ে তো আজও তর্ক চলে। ঠিক তাই। ১৯৭৯ সালের এই উপন্যাসটি সেই সময় একটা বিস্ফোরণের মতো ছিল। এর কেন্দ্রীয় চরিত্র বাবর আলী একজন ভোগবাদী, আত্মরতি সর্বস্ব মানুষ। তার মনোজগৎ জুড়ে ফ্রয়েডীয় লিবিডো বা আদিম যৌন তাড়নার একটা প্রভাব দেখানো হয়েছে। একছত্র আধিপত্য। সৈয়দ হক কোনো রাখঢাক না করে সেই জগতের ছবিটা এঁকেছেন। ফলে যা হওয়ার তাই হয়েছিল। রক্ষণশীল পাঠক সমাজ তো বটেই, অনেক সাহিত্যিকও এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একই তো পেন-আপ নভেল বা অশ্লীল আখ্যা দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর প্রখ্যাত লেখক ও সমালোচক হুমায়ুন আজাদ তো একে সরাসরি অপন্যাস বা উপন্যাস বলে অভিহিত করেছিলেন। কিন্তু এই যে সমালোচনা, যৌনতার এমন খোলামেলা বর্ণনা কি পাঠককে শুধু ধাক্কা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছিল, নাকি এর পেছনে গভীর কোনো শৈল্পিক উদ্দেশ্য ছিল? চমৎকার প্রশ্ন। আমার মনে হয় দুটো দিকই সত্যি। সৈয়দ হক অবশ্যই পাঠককে একটা ঝাঁকুনি দিতে চেয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন আমাদের নাগরিক মধ্যবিত্তের ভদ্রতার মুখোশের আড়ালে যে অন্ধকার, ভোগবাদী একটা জগৎ আছে, সেটাও সাহিত্যের বিষয়বস্তু। কিন্তু এর শৈল্পিক উদ্দেশ্যটাও গভীর। হ্যাঁ, তিনি আসলে বাবর আলী চরিত্রের মাধ্যমে এক ধরনের অস্তিত্বের সংকটকে তুলে ধরেছেন, যে মানুষটার কোনো আদর্শ নেই, বিশ্বাস নেই, সে কেবল মুহূর্তের আনন্দটুকুই আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটা তো আধুনিক মানুষের এক ধরনের বিচ্ছিন্নতা বোধেরই প্রতিচ্ছবি। ঠিক। সৈয়দ হক নিজে এই উপন্যাসকে বলতেন এদেশের সবচেয়ে ভুল বোঝা উপন্যাস। তিনি বিশ্বাস করতেন পাঠকরা এর যৌনতার বর্ণনার দিকে মনোযোগ দিতে গিয়ে এর ভেতরের মনস্তাত্ত্বিক গভীরতাটা ধরতে পারেননি। এই যে উপন্যাসে ব্যক্তির মনস্তত্ত্বকে এত ঘনিষ্ঠভাবে দেখছেন, তার কবিতায় কি এই ব্যক্তিগত অনুভূতিগুলো আরও তীব্রভাবে, আরও ঘনীভূত রূপে প্রকাশ পেয়েছে? একদম। ঔপন্যাসিক সৈয়দ হক যেখানে চরিত্রের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেন, কবি সৈয়দ হক সেখানে সরাসরি অনুভূতির কেন্দ্রে প্রবেশ করেন। আর এই ক্ষেত্রে তার সবচেয়ে বৈপ্লবিক কাজ হল পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থটি। ১৯৮০ সালে প্রকাশিত। এর বিশেষত্ব তো এর ভাষায়, তাই না? পুরোপুরি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা। হ্যাঁ, তবে এটা শুধু ভাষার নিরীক্ষা ছিল না। আমাদের মনে রাখতে হবে ৮০-র দশকে বাংলা কবিতার মূল ধারা ছিল শুদ্ধ, পরিশীলিত, প্রমিত বাংলার। সেই সময় দাঁড়িয়ে একজন প্রথম সারির কবি যখন গণমানুষের মুখের ভাষাকে, হ্যাঁ, যেটাকে হয়তো অনেকেই গ্রাম্য বলতেন, তাকেই কবিতার বাহন করছেন, এটা ছিল একটা বিপ্লবী পদক্ষেপ। তিনি ভাষার তথাকথিত আভিজাত্য ভেঙে দিয়েছিলেন। তিনি দেখালেন প্রেম, বিরহ, আরতি বা দর্শনের মতো গভীর অনুভূতি প্রকাশের জন্য প্রমিত বাংলার সিলমোহরের কোনো প্রয়োজন নেই। মানুষের হৃদয়ের কথা তার মুখের ভাষাতেই সবচেয়ে সৎভাবে ফুটে ওঠে। তার মানে তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন ভাষা শিল্পী, যিনি ভাষার সম্ভাবনাকে নতুন করে আবিষ্কার করতে চেয়েছেন। কিন্তু তার জগৎ তো শুধু নাটক, উপন্যাস আর কবিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একেবারেই না। এখানেই তো তার সব্যসাচী পরিচয়ের সার্থকতা। ছোট গল্পের জগৎটা তো অসাধারণ। অবশ্যই। যেমন তাস গল্পটার কথা ভাবুন। খুব সাধারণ একটা প্রেক্ষাপটে ৪ জন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন, লোভ আর নিয়তির খেলাকে তিনি যেভাবে বুনেছেন, তা এক কথায় মাস্টার ক্লাস। হুম। আবার দেখুন, শিশুতোষ সাহিত্যে তার হডসনের বন্দুক প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে। কিংবা হৃৎকলমের টানের মতো প্রবন্ধ গ্রন্থে তার যে মননশীল ও গভীর চিন্তার পরিচয় পাওয়া যায়, সেটাও অনবদ্য। তিনি আক্ষরিক অর্থে সব্যসাচী। এত বিশাল সাহিত্যকর্মের পেছনে যে মানুষটা, তার ব্যক্তিগত জীবনটাও তো বেশ ঘটনাবহুল ছিল। ১৯৩৫ সালে কুড়িগ্রামে তার জন্ম। হ্যাঁ, আর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লেখালেখির সঙ্গেই ছিলেন। জন্মভূমির প্রতি তার টান ছিল অবিশ্বাস্য। তাই তো, তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠেই সমাহিত করা হয়। আর তার লেখক জীবনের শুরুর দিকটাও কিন্তু বিস্ময়কর।
ভাবুন, মাত্র ৩১ বছর বয়সে ১৯৬৬ সালে তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন। মাত্র ৩১ বছর? হ্যাঁ, এটা তো অকল্পনীয়। সত্যি তাই। আজ পর্যন্ত তিনি এই পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ সাহিত্যিক। এটা প্রমাণ করে তার প্রতিভা কতটা অপ্রতিরোধ্য ছিল এবং কত দ্রুত তা স্বীকৃতি পেয়েছিল। এরপর তো তার অর্জনের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। অবশ্যই। ১৯৮৪ সালে তিনি পান ২১শে পদক, আর ২০০০ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। হুম। কিন্তু পুরস্কারের চেয়েও বড় কথা হল তার সাহিত্যিক নিষ্ঠা। প্রায় ৬২ বছরের দীর্ঘ লেখক জীবন, এই তথ্যটি তার বাংলা সাহিত্যের প্রতি আজীবন সমর্পণের সবচেয়ে বড় প্রমাণ। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও তিনি লিখে গেছেন। হ্যাঁ, লেখাটাই ছিল তার শ্বাস-প্রশ্বাসের মতো। তাহলে পুরো আলোচনা থেকে যা স্পষ্ট হচ্ছে তা হল সৈয়দ শামসুল হক কোনো একক পরিচয় বাঁধার মতো লেখক নন। তিনি যখন নাটক লিখেছেন তখন ইতিহাস আর মুক্তিযুদ্ধকে মঞ্চে জীবন্ত করেছেন। যখন উপন্যাস লিখেছেন তখন জাতীয় চেতনা থেকে শুরু করে ব্যক্তির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সবকিছুকেই ধারণ করেছেন। আবার যখন কবিতা লিখেছেন তখন গণমানুষের ভাষাকে দিয়েছেন শৈল্পিক মর্যাদা। তার বিচরণ ছিল সর্বত্র এবং সর্বত্রই তিনি নিজের ছাপ রেখে গেছেন। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে। বলুন। যে লেখক একদিকে নুরুল দিনের সারা জীবনের মাধ্যমে একটা জাতির ঐতিহাসিক গণবিদ্রোহকে ধারণ করেন, হুম। অন্যদিকে খেলারাম খেলে যায়ের মতো উপন্যাসে একজন ব্যক্তির চরম আত্মকেন্দ্রিক ভোগবাদী জগতের গভীরে ডুব দেন, এই দুই আপাত বিপরীতমুখী ধারার সহ-অবস্থান কিভাবে একজন লেখকের কলমে সম্ভব হয়? দারুণ একটা প্রশ্ন। এই দ্বৈত সত্তাই কি আসলে একটি জাতির সামগ্রিক চেতনার জটিলতাকে ফুটিয়ে তোলে না? যেখানে একদিকে আছে সামষ্টিক মুক্তির সংগ্রাম, আরেকদিকে আছে ব্যক্তির নিঃসঙ্গতা আর অন্ধকারের খোঁজ। এই প্রশ্নটি হয়তো আমাদের সৈয়দ হককে বুঝতে আরও সাহায্য করবে।